জানেন, আমার মনে হয় জীবনে বোধহয় একঘেয়েমি ভালো, কারণ ওটাই তো আমাদের গতানুগতিক জীবনের বাইরে গিয়ে কিছু করার জন্য বাধ্য করে। আর একঘেয়েমি থেকে বেরোনোর সব থেকে সোজা উপায় হলো বেড়ানো। তাই আজ আবার বেরিয়ে পড়েছি জানার মাঝে অজানাটা খুঁজতে। লাইফে ইমোশনাল টার্বুলেন্সের ধাক্কা সামলাতে কোনো কিছু একটা আঁকড়ে ধরার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে ইউনিভার্সাল গিভার প্রকৃতির থেকে ভালো সাহারা আর কেই বা হতে পারে। শহর যা কিছু কেড়েছে, জঙ্গল ততবার সেগুলো ফিরিয়ে দিয়েছে। তবে শহর ফেরার রাস্তাটা হারিয়ে ফেললে কিন্তু চাপ আছে। বাসুদেবপুর চাতাল। পিয়ারডোবা এয়ারফিল্ড। আরে অত গোলাস না, দুটো একই। মুদ্রা কথা দাঁড়িয়ে আছি জয়পুর জঙ্গলের ভেতরে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে একটা অ্যাবান্ডেন্ড রানওয়ে আছে সেখানে। আমরা যাচ্ছি বিষ্ণুপুরে, বাট এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন এই জায়গাটা না দেখালেই নয়। এই জায়গাটা বিষ্ণুপুর যাওয়ার পথে পড়ে, আর আমার মনে হয় বিষ্ণুপুর যাওয়ার বা আসার সময় একবার এখানটা ঘুরে যান, মজা পেয়ে যাবেন। একদম একদম। আমরা ভিডিওতে আমাদের ডেসক্রিপশনে জায়গাটার গুগল ম্যাপের লিঙ্কসটা দিয়ে রাখবো, কনফিউজ হবেন না। পিয়ারডোবা এয়ারড্রোম, বাসুদেবপুর চাতাল দুটো একই, সব এক, বা জয়পুর রানওয়ে সবটাই এক জায়গা। জায়গাটা একটা থ্রিলিং, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে একটা। দুপাশে জঙ্গল আর এরকম লম্বা একটা স্ট্রেচ। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে আমি শুনেছি এখানে নাকি আমেরিকান B-462 বম্বার অব্দি ল্যান্ড হতো। এটা না, দারুণ জায়গাটা। মেনলি ছিল সেনা ঘাঁটি, মানে ওই সাপ্লাই বা আর্টিলারি সাপ্লাই বা যুদ্ধের সময় সরঞ্জাম আদান প্রদান এসবের জন্য এটা ব্যবহার হতো। এখন অ্যাবেন্ডেন্ড। হ্যাঁ, এখন তো চারিদিকটা জঙ্গলই হয়ে গেছে, বাট একটা খুব সুন্দর একটা ফিলিং আছে, অ্যাডভেঞ্চারাস। চল তাহলে বিষ্ণুপুরটা ঘুরে আসি। দেরি করে আর লাভ নেই, আপনাদেরও দেরি করাবো না। এই সপ্তাহে যাচ্ছি আমরা বিষ্ণুপুরটা ঘুরে দেখি। চ ঘুরে আসি। আপনারাও চলুন আমাদের সাথে, ভালো লাগবে। তাহলে আপ আরে রাস্তাটা হারিয়ে ফেললাম নাকি? না হারালেও ঘেঁটে তো গেছি, এটা কনফার্ম। গুগল তো পুরো গোল গোল ঘোরাচ্ছে। দেখুন, এরম জঙ্গলে এলে মাঝে মাঝে গুগল বাবাজি আপনাকে ঘোল খাইয়ে দেবে। আমরাও সেরকম ঘোল খেয়ে বসে আছি। আর নেটওয়ার্কও নেই দেখ। না, কিন্তু বিষ্ণুপুর যাওয়ার পথে এটা ছোটখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেল একদম। যারা অফ রোডিং ভালোবাসেন, বর্ষাকাল বা এই বৃষ্টির সময় যদি এরকম জঙ্গলে আসেন, তাহলে একটা ভালো অফ রোডিং এর এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার। এই আর কতক্ষণ দেখাচ্ছে? 15 মিনিটস তো দেখাচ্ছে। সে তো 15 মিনিটস আগে থেকে 15 মিনিটস দেখাচ্ছে ভাই। কি করব, আমি নেটওয়ার্ক নেই। লোকজনও তো নেই, কাউকে জিজ্ঞেস করবো। চল চল আগে চ দেখি কাউকে পাই। আপনি বিভিন্ন জেলায় ঘুরে যখন চা খাবেন, চাটা হয়তো একই রকম থাকবে, চায়ের সাথে টাগুলো বদলে যায়। এই বিষ্ণুপুরের এত গরমে বাঙালি যেখানে যাবে চা তো খাবেই, তাই আমিও চা খাচ্ছি। আমরা লিকার চা খাচ্ছি এখন, কিন্তু চায়ের সাথে এখানে কিছু ইন্টারেস্টিং টা পেলাম, সেগুলো আপনারা একবার দেখুন। বিষ্ণুপুর ঘোরাতে নিয়ে এসে এই জায়গাটা থেকে তুই স্টার্ট করলি? ভালো প্রশ্ন। দেখ, আগ্রায় যেমন তাজমহল, কলকাতায় ভিক্টোরিয়া, বিষ্ণুপুরের রাসমঞ্চ হচ্ছে সেই আইকনিক জায়গা। আচ্ছা, সেই জন্য আমার মনে হলো বিষ্ণুপুর ঘোরাটা
এখান থেকেই শুরু করা উচিত। তো সব গল্প তুই করবি? না, মোটেও না। ওনাদেরকে জানাবি কিভাবে? ওনাদেরকে জানানোর জন্য আজকে আমরা একজন প্রশিক্ষণপ্রাপ্ত গাইডকে সঙ্গে নিয়েছি, যিনি ডিটেলে বিষ্ণুপুরটা আমাদেরকে ঘুরিয়ে দেবেন আর গল্পটাও বলে দেবেন। আপনারা যখন আসবেন তখন একজন কাউকে নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে আপনাদের। খুব কাস্টমাইজ ওয়েতে এখানে গাইড বলুন, টোটো বলুন পাওয়া যায়। আমরাই যেটা আজকে বিষ্ণুপুরটা পুরোটা ঘুরে দেখব একজন টোটোওয়ালা দাদার সাথে। একদম ওনাদের কাস্টমাইজ আওয়ারলি প্যাকেজ হয়, আপনার যেটা পছন্দ আপনারা অ্যাভেল করে নেবেন। তাহলে যাওয়া যাক। চলুন রাসমঞ্চটা একসাথে ঘুরে দেখে আসি, আর গল্পটা বলবেন আমাদের গাইড বাবু। ইতিহাস প্রসিদ্ধ বিষ্ণুপুর, মন্দির নগরী বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের প্রতিটা ইটে পাথরে ইতিহাস জড়িয়ে আছে। আজকের আমরা এই মল্ল রাজাদের দেশ বিষ্ণুপুরে যেখানে এসছি, এখানে আমরা প্রথম যে স্থাপত্য আমরা দেখতে এসছি রাসমঞ্চ। অভিনব স্থাপত্য, এই স্থাপত্য অসাধারণ স্থাপত্য। এরকম স্থাপত্য ভারতবর্ষে বিরল নেই। এখানে এই স্থাপত্য মল্ল রাজাদের বীর হাম্বীরের তৈরি। ৬২ জন রাজা ছিলেন, তার মধ্যে ৪৯তম রাজা বীর হাম্বীর হচ্ছেন উল্লেখযোগ্য রাজা। উনি এই রাসমঞ্চ বানিয়েছিলেন রাস উৎসবের জন্য। রাস উৎসব হতো বিভিন্ন মন্দির থেকে রাধাকৃষ্ণগুলো নিয়ে এসে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাসের দিকে তাকালে বিষ্ণুপুর জায়গাটার নাম অনায়াসে মাথায় চলে আসে। এই শহরের অন্যতম স্থাপত্য হলো এই রাসমঞ্চ। খানিকটা ক্যালেন্ডারের পাতায় আঁকা ছবির মতো লাগে এই মঞ্চের সামনে এসে দাঁড়ালে। ১৬০০ খ্রিস্টাব্দে মল্লরাজ রাজা হাম্বীর মল্লদেবের আমলে তৈরি হয় এই রাসমঞ্চ। বিশ্বের বিভিন্ন সংস্কৃতির অনুপ্রেরণা সংমিশ্রণে তৈরি হওয়া এক বিরল স্থাপত্য এই রাসমঞ্চ। রাজপ্রাসাদের মতো একটা বিশাল মঞ্চ, যা বাংলার কৃষ্টির উৎকৃষ্ট নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। পুরা মাটির ইটের তৈরি দেয়ালে হাত বোলালে নিজেরই ভাবতে অবাক লাগে যে এত বছরের পুরনো একটা স্থাপত্যে আমি দাঁড়িয়ে আছি। বিষ্ণুপুর ঘুরে বা জেনে দেখার খিদে খানিকটা মিটল বটে, এবার পেটের খিদেটা নেবানোর ব্যবস্থা করতে হবে। চলুন লাঞ্চটা একসাথে সেরে নেওয়া যাক। ঘুরতে বেরিয়ে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেউ দিলে সেটা আরো বেশি ভালো লাগে। আর বাঙালি ঘুরতে গিয়ে কোথাও যদি একটু গুছিয়ে ডাল ভাত মাছ পেয়ে যায়, আর কিছু চাইনি না। তো ওই জন্যই আমরা বিষ্ণুপুর ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি। গৃহিণী মাল্টিকুজিন রেস্টুরেন্ট, হ্যাঁ, মালঞ্চপাড়া, রাসমঞ্চের থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, রাইট? একদম। খুব পরিপাটি ছোট্ট একটা জায়গা, বেশ সাজানো গোছানো। আর দুপুরবেলা অবভিয়াসলি গরমকাল, সাধারণ সাদামাটা খাবার দাবার। একটা একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। আমরা এসে শুনলাম যে এনাদের বেশ নামডাক আছে বিরিয়ানিতে, চাইনিজে, কন্টিনেন্টালে। তো সেই জন্য দুপুরবেলা তো এগুলো খাওয়া সম্ভব নয়, তো আমাদের মনে হলো যে একটা ফিশ ফিঙ্গার খাওয়া যেতেই পারে। তাই জন্য ওটা অর্ডার করেছি আর খেয়ে দেখবো। এরপর খেয়ে দেখার পালা, খাবারগুলো কিরকম। চল। সিম্পলের মধ্যে ভেজ থালিটাই আমরা অর্ডার করে নিয়েছি। সাথে আলাকাট মেনু থেকে আমরা একটা রুই পোস্ত নিয়েছি, মটন কারি নিয়েছি, আর একটা চিকেন কষা নিয়েছি। একটা মজার ব্যাপার আছে, এনারা ভেজ থালিতে একটা করে বেগুনি দিয়েছেন। বেগুনি, আলু ভাজা আর মিষ্টিও সাথে। এবার জানি না এটা যদি আমি আগে খেয়ে ফেলি আবার আমাকে দেবে কি। আর দেবে না। বেড়াতে এসেছি আর একটু কেনাকাটা করব না, এটা হতেই পারে না। তাই এবার টুকিটাকি কেনার পালা। আমার ফ্যাব কার্ড শপিং। এই শপিং ব্যাপারটা আমার খুব একটা পছন্দের কাজ নয়, তবে সাবজেক্টটা যখন টেরাকোটা, আমি সেই হাতছানিটা কিছুতেই এড়াতে পারলাম না। অজ্ঞতা, চলেই এলাম গল্পটা জানতে। বিষ্ণুপুর আর টেরাকোটা ব্যাপারটা সমার্থক, আর তাই এই টেরাকোটা ব্যাপারটাকে একটু সরেজমিনে গল্পটা জানতে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা দোকানে। এই দোকানে পুরো টেরাকোটার কাজ, পোড়ামাটির সমস্ত মূর্তি,
পুরো গোছানো। মানে সময় অনেকটা এগিয়ে গেছে, কিন্তু বিষ্ণুপুরের যে ঐতিহ্য টেরাকোটা, আর বিশেষ করে হাতের পোড়ামাটির হ্যাঁ, শৌখিন জিনিসপত্র, মানে একদম হাতে তৈরি সূক্ষ্ম কাজ, কাজ, সেগুলো প্রত্যেকটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সেগুলো বিষ্ণুপুরে এসে এই ধরনের একটা দোকানে আপনি যদি না ঘোরেন, আমার মনে হয় সেগুলো চাক্ষুষ করতে পারবেন না। একদম। একবার ভালো করে গুছিয়ে দোকানটা ঘুরলে আপনি বুঝতে পারবেন যে কি আছে এই শিল্পটার মধ্যে। এবার আমাদের একটু ঘুরে দেখার পালা, কেনাকাটির পালা। চল। না, এই বিষ্ণুপুরে আমাদের টেরাকোটা শিল্পটা অত্যন্ত প্রাচীন শিল্প। সেটাকে আমরা বিভিন্ন আর্ট ফিগার, বিভিন্ন রকমের হাতের কাজ মিলে ওটাকে আমরা বহন করে চলছি এবং সেটাকে ঐতিহ্যকে ধরে রাখতে চেষ্টা করছি। এবং প্রচুর বাইরে থেকে, বিদেশ থেকে লোকজন আসে এই শিল্পর মাধুর্য নিতে আর কি। তো এই ঘোড়া যেমন আমাদের মানে শুধু যে শো পিস সেটা কিন্তু নয়, এখানে একটা রাজার যে ঐতিহ্য, রাজা কিভাবে এই ঘোড়ার মাধ্যমে যুদ্ধকে জয় করেছিল এবং শক্তির প্রতীক, সেইভাবে এখানে বিভিন্ন মন্দিরে বা গাছের তলায় এর পুজো করা হয় শক্তির প্রতীক হিসেবে হাতি এবং ঘোড়াকে। এই যে পুরোনো দিনের যে ঐতিহ্যগুলোকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ চারিদিকে ছড়িয়ে আছে, তো এর মধ্যে একটা শান্তি আছে, কোথাও যেন মন জুড়ে যায়। তবে যারা আসেন ঘুরতে তারা বারবারই আসেন, বলে একটা শান্তি আছে বিষ্ণুপুরে কোথাও যেন। খুব ভালো লাগলো। বিষ্ণুপুর শুধু মল্লরাজাদের ইতিহাস বা টেরাকোটার শহর নয়, এটা বহন করে এক গোপন রহস্যময় শক্তিপীঠের ইতিহাসের গল্প। এত টেরাকোটা স্থাপত্যের মাঝখানে অতি সাধারণ এই মন্দির বাংলার শক্তি ও তন্ত্র উপাসনার ইতিহাস বহন করে চলেছে। দেবী মূর্তি এক ভয়ঙ্কর রূপে মাতৃরূপ, তিনি নিজেই মস্তক ছিন্ন করেছেন, আর রক্তধারা দুই সখী আর দেবী নিজে পান করেছেন। এই তিন রক্তধারা আত্মত্যাগ, সৃজন ও চেতনার প্রতীক। বহুকাল ধরেই তিনি বিষ্ণুপুরের মানুষজনের কাছে লোকবিশ্বাস ও ভক্তির প্রতীক। তবে আমার এখানে এসে মনে হলো যে এই মন্দিরে শান্তির পাশাপাশি চেতনা ও বিশ্বাসের এক অদ্ভুত সহাবস্থান আছে। বিষ্ণুপুরে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, শহরটাকে একটু নিজেদের মতো চিনতে আর জানতে। তো একটা ক্যাফে পেয়ে গেছি, ওপেন টি হাউস। গুগলে এটার রেটিং প্রায় 4.8। হ্যাঁ, খুব র্যান্ডম প্লেস। মানে আমরা এখানে এসে মনে হলো কোথাও একটা বিকালবেলা একটু চা কফি খেতে যাওয়া দরকার। তো গুগল করে দেখলাম, প্রথমেই যে নামটা এলো ওপেন টি হাউস, রেটিং 4.8, সেটা দেখেই আমরা ঠিক করলাম চলো এখানে যাওয়া যাক। চাটা তো অর্ডার করেই নিয়েছি। এখানকার এটা দার্জিলিং টি বলবো, দার্জিলিং ফার্স্ট ক্লাস উইথ টাইমার, প্রপার ডেকোরামে। এটা ভেবে আসিনি যে এত ভালো চা পাবো। তো আর সাথে একটা পিৎজা অর্ডার করেছি, একটা ইন্টারেস্টিং পিৎজা ছিল। হ্যাঁ, পাঞ্জাবি ফিউশন পিৎজা, ইন্ডিয়ান আর ইটালিয়ান মিক্সড। হ্যাঁ, জিনিসটা ভালো, খুবই ভালো, ভীষণ এনজয়েবল। একটা খুব অ্যাপিলিং ফিঙ্গার ফুড নামটা দেখে অর্ডার করলাম, চিকেন পপকর্ন, রাইট না, চিকেন কুরকুরে, ওই জন্যই তো অর্ডারটা করলাম। সেটাও খুব এনজয়েবল। আর ছিল একটা ক্লাসিক ফিশ ফিঙ্গার, ভেটকি না বাসা, সেই লড়াইতে যাচ্ছি না আমরা। ফিশ ফিঙ্গারটা গরম ছিল, চায়ের সাথে ভালো লাগছিল। আর এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। আমাদের বিকেলটা ভালোই জমজমাট। 4.8 যে রেটিংটা, সেটা জাস্টিফাইড। এখানে এসে এত কিছু দেখে এখানকার যে ওনার বাপ্পার সাথে একটু গল্প হলো আমাদের। তো বাপ্পার গল্পটা বাপ্পার থেকেই শুনে নিন, মানে এই জায়গাটার শুরুটা কিভাবে, মানে এত সিনেমার পোস্টার চারদিকে, এরকম একটা ইন্টারেস্টিং মেনু, চায়ের এত ভেরিয়েশন, ওলং অবধি আছে অফার করছে। হ্যাঁ, আর এছাড়া একটা ক্যাফেতে যা থাকে, ফিঙ্গার ফুড, বার্গার, পাস্তা, ম্যাগি, শেকস বগেরা সবই আছে। তো বিষ্ণুপুর ঘুরতে এলে ছিন্নমস্তা মন্দিরের ঠিক উল্টো দিকে, লোকেশনটা খুব প্রমিনেন্ট, এখানে আসতে পারেন, ভালো লাগবে আপনার।
নমস্কার, আমি বাপ্পা অধিকারী। এই ওপেন টেওস নামক যে ক্যাফেটা, এটা আমি বিগত 3.5 বছর ধরে চালাচ্ছি। আমি এটাই 3 বছর ধরে বিষ্ণুপুরের যারা আছে বাসিন্দা বা আমার যে কাস্টমার, তারা এই ক্যাফেটাকে পুরো নিজের আপন করে নিয়েছে একদম। আমার যে দোকানটা সেটা হচ্ছে মা ছিন্নমস্তা মন্দিরের একদম ঠিক উল্টো দিকে। সেই কারণে যারা বাইরে থেকে ট্যুরিস্ট যারা আসেন তাদেরকে খুঁজতেও অতটা অসুবিধা হয় না, কারণ মায়ের মন্দির পুজোতে আসবে, এলে আমার দোকানটা ইজিলি সে পেয়েও যায়। আমার মেনু খুব সীমিত, কিছু পিৎজা আইটেম, আর চেষ্টা করেছি বিষ্ণুপুরে যেটা যে টিপিক্যাল যে খাবার চলে তার থেকে একটু আলাদাভাবে। সেই জন্যই হয়তো বিষ্ণুপুরের পাবলিক একটু বেশি পছন্দ করে এই ক্যাফেটাকে। আর সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বিষ্ণুপুর ঘোরার প্রথম দিনটা এতগুলো পর্যায় পেরিয়ে শেষ হয়েছে, সেটা আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না। জঙ্গলে রাস্তা ভুলে যাওয়াই হোক বা টেরাকোটার কাজে মুগ্ধ হয়ে হারিয়ে যাওয়াই হোক, পুরো দিনটাই ভীষণ আনন্দে কেটেছে। তবে জানেন, আমাদের কিন্তু কোনো ক্লান্তি স্পর্শ করতে পারেনি। এখানকার বাতাসে কেমন একটা জোর আছে, মানে যতই হোক এই পরিবেশই মিশে আছে রাজাদের শৌর্য, দেবগাথার গল্প আর শিল্পীদের ঘামের সাথে মিশে থাকা ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াইয়ের গল্প। মন্দিরের গায়ে কারুকাজ করা টেরাকোটার সৃষ্টি সে তো অমরত্ব লাভ করেছে, কিন্তু সেই একই মাটি ছুঁয়ে 1000 বছরের পুরনো একটা প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য শয়ে শয়ে শিল্পী ঘামে ভেজা স্বপ্নগুলো নিয়ে রোজ বানিয়ে চলেছে সেই বিখ্যাত ঘোড়া, হাতি কিংবা দেবদেবীর মূর্তি। এরকম একটা পরম্পরা বাঁচিয়ে রাখতে সত্যিকারের ভালোবাসার প্রয়োজন হয়, আর প্রয়োজন হয় অনেকটা সাহসের। এখানকার সাদামাটা পরিবেশের মানুষগুলোর বুকে জোর আছে, তাই তো তাদের সমস্ত ঐতিহ্য, পরম্পরা সবটা বজায় আছে। আর সেই জন্যেই হয়তো বিশ্বের অন্য কোথাও আজ পর্যন্ত আরেকটা বিষ্ণুপুর গড়ে উঠতে পারেনি। বিষ্ণুপুরের গল্প এখানেই শেষ নয়। আগামী সপ্তাহে আবার আসছি আমাদের সফরের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, নির্দ্বিধায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক, শেয়ার, কমেন্ট ওগুলো করতে একদম ভুলবেন না। আগামী সপ্তাহ অবধি সবাই ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে বিষ্ণুপুরের দ্বিতীয় পর্বে।